একটা কোশ্চেন অ্যান্সার সবার কোশ্চেন গুলো। আর ভাইয়া ওই যে কি মাসল গুলা কিভাবে দেখতে হয় এগুলো একটু বলিয়েন সাথে। আর আচ্ছা। হচ্ছে আপনাদের স্যাররা ওই শকের বিষয়টা, স্পাইনাল শক, হুম। তারপরে হাইপোভলিমিক শকের মধ্যে পার্থক্য, নিউরোজেনিকের শকের সাথে পার্থক্য, বা হুম। কিভাবে স্যাররা শুনতে চায়। মানে আচ্ছা। পরীক্ষা তো আসলে ছোট থেকে আগাবে মনে হুম হয়, হুম, যতদূর ছোট মনে থেকে হয়। আছে, হ্যাঁ, হ্যাঁ জি জি। হ্যাঁ, এই আচ্ছা জিনিসগুলো দিয়ে শুরু করলে আমার মনে হয় আচ্ছা যে তারপরে না পরবর্তী প্রশ্ন। আচ্ছা বালবো ক্যাভার্নাস রিফ্লেক্সের জিনিসটা যেটা হতে যায় যে বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স এবং অ্যানাল উইং দুইটারই রুট ভ্যালু মোটামুটি S2 3 4। দুই এক জায়গায় দেখা যায় যে S3 4 বলে শুধু, বাট ম্যাক্সিমাম জায়গায় এটা পাওয়া গেছে যে S2 3 4। দুই নম্বর হচ্ছে গিয়ে যে স্যারদের খুব পছন্দের একটা কোশ্চেন, যে বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স তুমি কিভাবে এলিসিট করবা। যে আমি তো ঠিক আছে, যদি পেশেন্ট ক্যাথেটারাইজ না থাকে, মেইলের ক্ষেত্রে আমি পেনিস এবং ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিস ধরে টান দিব, এন্ড হচ্ছে কি আমার আরেকটা আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার থাকবে হচ্ছে কি পেশেন্টের অ্যানাল রিজনে, মানে অ্যানাসের মধ্যে, যেন হচ্ছে কি আমি টান দিলে আমি ফিল করবো কি যেখানে স্কুইজ হচ্ছে কিনা, মানে এখানে কন্ট্রাক্ট করতেছে কিনা, সেই টোনটা আমি ফিল করবো। জি, বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স এর ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে যে এইটা ওয়ান অফ দা ফার্স্ট রিফ্লেক্স টু গো ইন কেস অফ স্পাইনাল শক এন্ড ওয়ান অফ দা ফার্স্ট রিফ্লেক্স টু রিটার্ন আফটার রিকভারি ফ্রম স্পাইনাল শক। স্পাইনাল শক জি, রিকভারি হয়েছে কিনা এটা আপনি বুঝতেই পারবেন আসলে বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স এবং অ্যানাল উইঙ্কারের প্রেজেন্স অর অ্যাবসেন্স দেখে। জি, এখন একটা পেশেন্ট যদি ক্যাথেটারাইজ থাকে, জি, সেটা তাহলে তুমি কিভাবে বুঝবা? এটা হচ্ছে কি আমরা স্যাররা শুনতে চাই যে টাগিং টাগিং দা পলিস ক্যাথেটার, মানে হচ্ছে কি আমরা ক্যাথেটার ধরে টান দিব। আমরা আগে যেটা পেনিস বা ক্লাইটোরিস ধরে টান দিচ্ছিলাম, এবার হচ্ছে কি আমি ক্যাথেটার ধরে টান দিব। আমার আরেক আঙ্গুল, বাঙালির যে স্বভাব, আরেক আঙ্গুল ইসের মধ্যে থাকবে, অ্যানাসের মধ্যে থাকবে, আমরা ওইখানে এটা করবো। জি, ঠিক জি। আছে। আচ্ছা ভাই, এই যে আর টাগিংটা আমরা কয়বার করবো আসলে অ্যাকচুয়ালি? এইটা নিয়ে ডেফিনিট কোনোই নাই, তবে আমরা স্যারদের একবার বলতে শুনছিলাম যে ম্যাক্সিমাম 3 টাইমস। ম্যাক্সিমাম 3 টাইমস। 3 টাইমস এটা ডেফিনিট বা মানে কোনো রুলস নাই। অনেক সময় ওই পাছায় আঙ্গুল থাকলে আর এদিকে ক্যাথারা টানলে অনেক সময় বোঝা যায় না যে মানে ফিল, সেক্ষেত্রে আমরা অনেক ম্যাক্সিমাম সময় বোঝা যায় না। 2-3বারও মনে হয় না যে কিছু বুঝলাম, বা মনে হচ্ছে সবচেয়ে যে শক রিকভার। সেক্ষেত্রে সবচেয়ে একটা আসলে ফ্যাক্ট কি, আমরা থিওরিটিক্যাল যেটা পড়ি জি, পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় এটা মিলে না। আপনি অনেক সময় যে দেখবেন পেশেন্টের আসলে পেশেন্ট স্পাইনাল শকে নেই। হ্যাঁ, আপনি দেখতে জি, পাচ্ছেন যে পেশেন্ট আপনার কাছে এখন আসছে স্টেবল কন্ডিশনে, বাট আপনি জি, তখনও দেখতেছেন যে বালবো ক্যাভার্নাস রিফ্লেক্স অত একটা স্ট্রং না, আপনি উইক জি, পাচ্ছেন। এগুলো জি, আমরা প্রচুর দেখি যে আপনি যেটা থিঙ্ক করে গেছেন বা থিওরিটিক্যালি যেটা দেখতেছেন, ওইখানে যে জি, ক্লিনিক্যালি আসলে পেশেন্টের সাথে মিলতেছে না। এইটা মিলতেছে না। আপনার যখন লং কেস পড়বে ম্যাথমেটিক্যালি মিলাই দিতে হবে, তাছাড়া আচ্ছা, আপনি ধরুন মিলাই দিতে হবে, বাংলা কথা হচ্ছে সেটা। ম্যাথমেটিক্যালি মিলিয়ে দিতে হবে। জি, জি, আর জি, কি মাসেলের যে কোশ্চেনটা আপনি বলতেছিলেন, কি মাসেল জি, গ্রুপ, আমি একটু আগে বলছি যে আমরা পিএলআইডি বা লিস্থেসিস এর কেস প্রেজেন্ট করার সময় যেটা করি, যে জি, আমরা জি, 3টা মাসেলকে মেনলি হাইলাইট করি, যে জি, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, ইএইচএল, এফএইচএল। বাট আপনার যখন ট্রমা, টিউমার, টিবির কেস পড়বে, আপনি জি, ওই তিনটা তো অবশ্যই দেখবেন। ওই তিনটা জি, দেখবেন, সাথে আপনার উপরে নি এক্সটেন্সর, নি জি, ফ্লেক্সর, হিপ জি, এক্সটেন্সর, হিপ ফ্লেক্সর, এবং হচ্ছে হিপ অ্যাবডাক্টর, জি, পসিবল হয় হিপ অ্যাডাক্টর। এই এই মাসেল গ্রুপ গুলো দেখতে হবে। এগুলো আপনি ওই যে শোয়ানো অবস্থায় সুপাইন পজিশনে পেশেন্টের হাঁটু একটু ভাঁজ করে, মানে যতটুকু এটা আপনাকে প্যাসিভলি করতে হবে। কারণ অনেক পেশেন্টই দেখা যায় যে টনিসিটি ইনক্রিজ থাকে, স্প্যাস্টিসিটি থাকে, তারা ওরকম ভাবে একটা নি ফ্লেক্স করতে পারতেছে না। এটা তো আসলে ক্লিনিক্যাল জিনিসগুলো তো আসলে সামনাসামনি দেখানো। জি, বাট আমি হচ্ছে গিয়ে যতটুকু আর কি বাংলায় বোঝানো যায় যে আপনাকে এগুলো মুভ করে নিজেকে দেখাতে হবে, এবং দেখিয়ে এটা হচ্ছে কি আপনার মডিফাইড অ্যাশোর্ড স্কেলে ফেলাতে হবে। আপনি যখন লং কেসের সময় এটা বলবেন যে জি, স্যার মাসেল পাওয়ার ইজ দিস, আমরা যখন স্পাইনাল টিউমারের এবার পরীক্ষা দিছি, আমরা কিন্তু বলে দিছি যে অ্যাকর্ডিং টু মডিফাইড অ্যাশওয়ার্থ স্কেল। এখন এখানে একটা মডিফাইড সমস্যা হয়েছে, দুই ওই একটা স্যার স্কেলটাও যারা একটু। স্পেশালি ঢাকার বাইরে থেকে আসছেন, তারা অ্যাশওয়ার্থ স্কেলের নাম শুনে। এখন এটা কিভাবে হবে, পরে হচ্ছে কি আমাদের দুই একজনকে বলছেন যে তুমি এটা কি বললা বা এটা কিভাবে করলা। তখন আপনার, এখন এটা লাকের ব্যাপার। এটা হচ্ছে কি আপনার সাথে যে স্যার থাকবেন এপি ভাই, উনি যদি ব্যাকআপ দেন, উনি বললেন যে হ্যাঁ যে স্যার আমরা তো এটা এভাবেই করি। আমরা পরবর্তী উদ্ধার পাইছি কিভাবে, যে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থেকে একজন এক্সটার্নাল আসছেন, উনি আপনার বোর্ডে আছেন, উনি অ্যাশওয়ার্থ স্কেলের সাথে পরিচিতই না। জি, ঢাকার বাড়িতে অত একটা স্পাইনারি হয় না। এখন আপনি বলতেছেন যে স্পেসিফিসিটি, আপনি অ্যাশওয়ার্থ বলছেন, স্যার অ্যাশওয়ার্থের মধ্যে নামই শুনেন না। তো জি, আপনার সাথে কে আছেন এগুলো পরীক্ষার লাগ। আপনার সাথে কোন মিড লেভেল বা এপি দাঁড়িয়ে আছেন, উনি যদি ব্যাকআপ দেন, উনি যদি জি, নিটোর বা বিএমএর হন, এটা আপনি উদ্ধার হবেন। বাট আপনি আপনার প্রোটোকল অনুযায়ী ঠিক থাকবেন। আমরা এবার টিবি এবং টিউমারের কেসে আমরা অ্যাশওয়ার্থ স্কেলই বলছি, আমরা এমআরসি গ্রেডিং বলিনি। আচ্ছা।
রেস্টুরেন্ট স্কেলটা ভাই একটু ডিটেলস বললেন তো। ওই যে আমার লেকচারে আছে ভাইয়া, আমি ওটা আচ্ছা কিনছি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আর আচ্ছা ভাই ওই শখের বিষয়টা সেরে ফেলেন এর আচ্ছা, মাঝখানে। শকের বিষয়টা এখানে হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক বা স্পাইনাল শক, এটা আনোয়ার স্যার কামরুল স্যারের মোটামুটি পছন্দের জিনিস। জি স্পাইনাল শকে আসলে কি হয়? স্পাইনাল শকে হচ্ছে আমার, এটা আমরা মোটামুটি জানি যে আমার সেন্সরি, মোটর এবং রিফ্লেক্স জি ইনভলভ যে লেভেল থাকবে তার নিচে সবকিছুই চলে যাবে। বাট চলে জি গেলেও এটা হচ্ছে কি একটা টেম্পোরারি, এটা আমার পার্মানেন্ট কিছু না। এটা আবার একটা সার্টেন টাইমের পরে ব্যাক করবে। এবং আমাদের স্যাররা যেটা বলেন যে এটা 48 to 72 আওয়ার্স এর মধ্যে মোটামুটি ব্যাক করে ইন ম্যাক্সিমাম কেস, বাট জি ইট ক্যান টেক আপ টু 3 উইকস অর 4 উইকস ইন সাম সার্টেন সিচুয়েশন। বাট নিউরোজেনিক শকটা কি? নিউরোজেনিক শক হচ্ছে কি আপনার যে সিম্পাথেটিক আউটফ্লো সেইটার আপনার ডিসরাপশন হচ্ছে, অটোনমিকলি পাচ্ছেন। এখন আপনার নিউরোজেনিক শক এবং স্পাইনাল শক, এটার মধ্যে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে আপনার স্পাইনাল শকে একটা টাইমে যখন রিকভার হবে আপনার বাল্বো ক্যাভার্নাস রিফ্লেক্স এবং অ্যানাল উইং এগুলো দেখতে পারবেন। প্লাস হচ্ছে কি নিউরোজেনিক শকে আপনার ওই যে ব্লাড প্রেশার, পালস এন্ড টেম্পারেচার, মানে স্কিন টেম্পারেচার, পালস এবং ব্লাড প্রেশার, এইটার ডিফারেন্স থাকে স্পাইনাল শক এবং নিউরোজেনিক শকের মধ্যে। এইটা আমার এখন এক্স্যাক্টলি পুরোটা খেয়াল নাই, এটা একটু দেখে নিয়েন। এটা ডিফারেন্স, তিনটার ডিফারেন্স সম্ভবত রৌপেও আছে, এন্ড হচ্ছে আমাদের অন্য আরেকটা বইও আছে, হ্যাঁ, খুব সুন্দর করে গুছানো আছে, তিনটার ছক করে দেয়া। ওইটা একটু রৌপ থেকে বা ইসে থেকে দেখে নিন, হ্যাঁ। স্যাররা আচ্ছা আচ্ছা ওই ছকটা করলে মোটামুটি কোশ্চেন অ্যান্সার করা যায়। আচ্ছা আচ্ছা ভাই। আর আর জাফরি কোনো ভাই, কিছু? জি হ্যাঁ ভাই, সুশীল ভাই। ভাই একটা ওই যে কমপ্লিট আর ইনকমপ্লিটের একটা ব্যাপার আছে ভাই, ওইটা যদি একটু ক্লিয়ার করতেন। কোনটা? কমপ্লিট নিউরোলজিক্যাল আর ইনকমপ্লিট নিউরোলজিক্যাল? ইনকমপ্লিট, হ্যাঁ হ্যাঁ, ইনকমপ্লিট ইনজুরি কখন বলবো? আচ্ছা, আপনার ইনকমপ্লিট ইনজুরিতে সেন্সরি অবশ্যই ব্যাক করবে, ঠিক আছে। মোটর ব্যাক করতে একটু টাইম লাগবে। আপনি যদি সেন্সরি ইনটেক্ট পান, মানে আপনি ওই যে এশিয়ার ইসে দেখবেন, এশিয়ার যে ইজি পার্টটা আছে যে এ বি সি ডি ই, কমপ্লিট তো একটাই, ইনকমপ্লিটের অনেকগুলা ভাগ আছে, তিনটা, আর লাস্টে হচ্ছে কি একটা নর্মাল। আপনার যখনই সেন্সরি কিছুটা হলেও ব্যাক করবে, যে সেটা ডিপ সেন্সেশন হোক, টাচ হোক, কিছুটা সেন্সেশন চলে আসছে, আপনি কিন্তু আর কমপ্লিট ইনজুরি বলতে পারবেন না। আপনার যখনই ভাই সেন্সরি কিছুটা থাকবে আপনাকে বলতে হবে যে ইনকমপ্লিট ইনজুরি। ইনকমপ্লিটের মধ্যে আবার তিনটা ভাগ আছে, সেটা আমার সাধারণত মোটরের উপর ডিপেন্ড করে ভাগ করছে। আমার যে বি, সি এবং ডি, এই তিনটা ভাগ করছে হচ্ছে কি মোটরের উপর, যে আমার কি মাসেলের কন্ডিশন কেমন, সেটার পাওয়ার কত, পাওয়ার কি 3-র বেশি না 3-র কম, সেন্সরি কি পুরোটা আসছে নাকি, বুঝতে পারছেন? ভাই জি জি একটা প্যারামিটার আছে না যে অ্যাক্টিভ গ্রেপ্টোফ্লেকশন, পেরিনাল সেন্সেশন, আরেকটা কি যেন আসছিল, যে এই তিনটা জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে ভাই আমাদের ইনকমপ্লিট ইনজুরি বা এরকম একটা প্যারামিটার। আচ্ছা, ওইটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা স্যাক্রাল হচ্ছে স্পেয়ারিং স্যাক্রাল যেগুলো। স্পেয়ারিং। স্যাক্রাল স্পেয়ারিং। হ্যাঁ, ও স্যাক্রাল আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্পেয়ারিং স্যাক্রাল আমরা কি কি দেখি? স্যাক্রাল স্পেয়ারিং মানে আমার S1 সাপ্লাই দেয় এফএইচএল কে, এফএইচএল ইনটেক্ট থাকবে, পেরিয়ানাল সেন্সেশন ইনটেক্ট থাকবে, আর হচ্ছে কি রিফ্লেক্স থাকবে। এইটা যদি তিনটা যদি ঠিক থাকে তার মানে হচ্ছে কি আমার স্যাক্রাল পোর্শন স্পেয়ার করেছে, কারণ স্যাক্রাল পোর্শনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আমি একটু অন্য লাইনে যাব ভাই। ওই যে আপনি বললেন পিএলসি ইনজুরির ক্ষেত্রে ভাই, জাফরি হ্যাঁ ভাই, জি, পিএলসি ইনজুরির ক্ষেত্রে বললেন যে ইন্টার স্পাইনাস ডিসটেন্সটা বাড়বে। হুম হুম, কারণ এটা হচ্ছে গিয়ে, ইন্টার, হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। ইন্টার স্পাইনাস ডিসটেন্সটা ওই ভার্টিব্রার ইসে উপরের লেভেলের সাথে না নিচের লেভেলের সাথে আমি হিসাব করবো, এটা হিসাবটা কিভাবে করবো যে বাড়ছে? অ্যাডজাসেন্ট দুইটা স্পাইনাস প্রসেসের মধ্যে, কারণ হচ্ছে কি আমি প্রথমে একটা কথা বলছিলাম যে পিএলসি কাজ করে হচ্ছে কি আমার পোস্টেরিয়র টেনশন ব্যান্ড হিসেবে। আমার ডিস্ট্রাকশন ইনজুরি যখন হয় এবং পিএলসি যখন ডিসরাপ্টেড হয়, আপনি যদি ক্লিনিক্যালি বুঝতে পারেন, ধরেন অনেক হাই ভেলোসিটি ট্রমা হয়েছে, বিশাল একটা বাস ফ্র্যাকচার হয়েছে, আপনি ক্লিনিক্যালি বুঝতে পারবেন একমাত্র পালপেবল গ্যাপ দিয়ে। আপনার দুইটা স্পাইনাস প্রসেস যখন আপনি পালপেট করে আসবেন, এটা ক্লিনিক্যালিও বোঝা যায় যদি মানে বেশ সিগনিফিকেন্ট ফ্র্যাকচার থাকে। আপনি স্পাইনাস প্রসেস পালপেট করে উপর থেকে নিচে নামতেছেন, একটা লেভেলে এসে দেখবেন যে দুইটা স্পাইনাস প্রসেসের মধ্যে যে গ্যাপ, এটা অনেক ওয়াইড লাগতেছে। এক্স রে করলেও দেখবেন যে অনেক ওয়াইড লাগতেছে, কারণ আমার যে পোস্টেরিয়র টেনশন ব্যান্ড সেটা তো ডিসরাপ্ট করছে, ফেইল ফেইল হয়ে ভার্টিব্রা পিছন থেকে ডিস্ট্রাকশনের মতন একটা ফোর্স এসে এটাকে অ্যাপার্ট, বোথ ভার্টিব্রার একটা এটা অ্যাপার্ট করে ফেলছে। এজন্য আমার কাছে মনে হয় যে স্পাইনাস প্রসেস ইনক্রিজড, এটার ওই যে নাম বলে ইকুইভোকাল সাইন। থ্যাংক ইউ ভাই।
ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জি। সেক্টর স্পেয়ারিং এবং এশিয়া এ দুইটা কি একসাথে আসতে পারে কিনা? এই এশিয়া এ sector যখন sparing? এশিয়া এ একটা যে স্পাইনাল ইনজুরি হয় তখন কি সেক্টর স্পেয়ারিং হতে পারে? মানে কমপ্লিট নিউরোলজিক্যাল ইনজুরির সাথে স্যাক্রাল স্পেয়ারিং হতে পারে কিনা? জি না। না, কমপ্লিট নিউরোলজিক্যাল ইনজুরির সাথে স্যাক্রাল স্পেয়ারিং হওয়ার সম্ভাবনা খুবই কম, বলতে গেলে নেই। কারণ আপনার যদি কর্ড লেভেলে ইনজুরি হয়, ওই কর্ড লেভেল আমার শেষ হয়ে যাচ্ছে L1 এর ইসে, আপনার ধরেন ফ্র্যাকচার D12 বা L1 এ আপনার ওইখান থেকে যত কর্ডা ইকুইনা আসতেছে বা অন্য নার্ভ রুট গুলো আসতেছে সেগুলো ম্যাক্সিমাম ইনজুরি। কমপ্লিট নিউরোলজিক্যাল ইনজুরি হয়ে গেলে তো আপনার বাওয়েল যাবে, ব্লাডার যাবে, কমপ্লিট সেন্সরি মোটর নিচের যত রিফ্লেক্স আছে সবই যাবে। সেই ক্ষেত্রে আসলে স্যাক্রাল স্পেয়ারিং থাকার পসিবিলিটি বলতে গেলে নেই। তাহলে সেক্টর স্পেয়ারিং আমরা শুধু এশিয়া বি সি স্যাক্রাল স্পেয়ারিং পেলে আপনি ধরে নিতে হবে যে এটা ইনকমপ্লিট নিউরোলজিক্যাল ইনজুরি। আচ্ছা, তবে আরেকটা বিষয় হচ্ছে যখন ইমার্জেন্সি যখন স্পাইন ইনজুরি পেশেন্ট আসে তখন তো যদি সে শকে একটু থাকে, লাউড, একটু লাউড, শুনতে পাচ্ছি না। ইমার্জেন্সিতে যখন স্পাইন ইনজুরি পেশেন্ট আসে তখন তো হুম যদি সে শকে থাকে তাহলে তো আমরা এশিয়া গ্রিডিং করতে পারবো না ইমার্জেন্সিতে। হুম হুম কারণ আর একটা হচ্ছে স্পাইনাল শক তো এশিয়া এর ক্ষেত্রে হতে পারে, আবার এশিয়া ডি ক্ষেত্রে হতে পারে। হুম হুম, হতে পারে। এই জন্যই তো তাহলে আমাদের আমাদের যেটাই স্পাইনাল শক আপনার 48 থেকে 72 ঘন্টা থাকবে। আপনার এই পেশেন্ট গুলোকে মাল্টিপল টাইমস, প্রথম 2 দিন মাল্টিপল টাইমস ফলো আপ করতে হবে। আপনার বাল্বো ক্যাভার্নাস রিফ্লেক্স অ্যানালুইং কিন্তু একবার দেখে বসে থাকলে হবে না, সেন্সরি মোটর রিফ্লেক্স বারবার দেখতে হবে। এরকম মেবি কোন একটা হিসেবে পড়ছিলাম, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, যে স্পাইনাল ইনজুরি পেশেন্ট প্রথম দিন 4 ঘন্টা বা 6 ঘন্টা পর পর দেখতে হয়, সেকেন্ড দিনই দেখতে হয়, এবং 48 ঘন্টা পরে আপনাকে বারবার দেখতে হবে যে আপনার স্পাইনাল শক কি রিকভার করছে কিনা। আপনি কমপ্লিট না ইনকমপ্লিট এটা স্পাইনাল শক থাকা অবস্থায় কখনো বলতে পারবেন না। আপনার যখন স্পাইনাল শক থেকে রিকভার করবে তারপরে যে আপনি কমেন্ট করতে পারবেন যে এটা কি আসলে কমপ্লিট না ইনকমপ্লিট। আচ্ছা ঠিক ভাই আছে, লং থ্যাংক ইউ। কেস যদি দেয়, বাস ফ্র্যাকচার যদি লং কেস দেয়, তাহলে ফাইনাল ডায়াগনোসিস কিভাবে বলবো? হুম, আমরা আসলে এক্সরে টেক্সরে কিছু দেখবো না। লং সেক্ষেত্রে কেসে বার্স ফ্র্যাকচার দিলে সেক্ষেত্রে আমরা আসলে ডায়াগনোসিসটা কিভাবে বলবো? কারণ এই ক্ষেত্রে আমার আচ্ছা, তো এক্সরে হ্যাঁ থাকতেছে হ্যাঁ না, প্লাস ডায়াগনোসিসটা আমি ভার্টিব্রা কোন ভার্টিব্রা লেভেল আমার ফ্র্যাকচার হচ্ছে সেটা আমি কিভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লং কেসে কিভাবে বলবো যে দিস ইজ এ কেস অফ থোরাকোলাম্বার ফ্র্যাকচার বা থোরাকোলাম্বার ইনজুরি মোস্ট প্রবাবলি এট দ্য লেভেল অফ অমুক। কিভাবে বললেন আপনি? আপনি সেন্সরি মোটর করে আসছেন, করে এসে বলছেন মোস্ট প্রবাবলি। আপনি যদি এক্স রে এমআরআই তখনও না দেখে থাকেন, প্রভিশনাল ডায়াগনোসিসে কখনোই আপনি লেভেল বলতে পারবেন না। সেটা টিউমার হোক, ট্রমা হোক, টিবি হোক, আপনি মোস্ট প্রবাবলি পর্যন্ত বলতে পারবেন ম্যাক্সিমাম। হ্যাঁ, অথবা সবচেয়ে সেফ হচ্ছে লোয়ার ডরসাল রিজিয়ন বা আপার লাম্বার রিজিয়ন। আমরা এরকম করছি না যে হচ্ছে গিয়ে দিস ইজ এ কেস অফ স্পাইনাল টিউমার এট লোয়ার ডরসাল রিজিয়ন, আমরা কোনো লেভেলই বলি নাই। কারণ আমি সেন্সরি একটা লেভেল পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা D9 হতে পারে, D9 লেভেলে। আমরা বলছি কি লোয়ার ডরসাল রিজিয়ন অথবা হচ্ছে আপার লাম্বার রিজিয়ন, কোনো কিছু বলি নাই। উইথ অবশ্যই অবশ্যই আপনাকে এশিয়া গ্রেড বা নিউরোলজিক্যাল ইনজুরি কমেন্ট করতে হবে। সাথে যদি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট থাকে অবশ্যই এটা ডায়াগনোসিসের মধ্যে বলে থাকতে হবে। সাথে কোমরবিডিস বলবেনই। যখন আপনি এক্সরে এমআরআই দেখে ফেলছেন তারপরে আপনি বলবেন যে দিস ইজ এ কেস অফ thoracolumbar ফ্র্যাকচার অথবা বার্স ফ্র্যাকচার এট D12 লেভেল ইন এত ইয়ার্স উইথ ম্যান এশিয়া গ্রেড অমুক। বুঝতে পারছেন ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। খুব কষ্ট করে বলার জন্য অনেক জি, ধন্যবাদ। শাইখ ভাই। খুবই ভালো লাগলো ভাইয়া। জি, ওকে। ভাইয়া আমরা চাই আপনি আমরা তো আসলে বিএমইউর অনেক বিষয় সম্বন্ধে জানি না, আপনি আচ্ছা যদি বিভিন্ন টপিকস নিয়ে আমাদের একটু জানাইতেন একটু উপকার হইতো ভাইয়া আমাদের। আচ্ছা, ঠিক আছে। আমি ইনশাল্লাহ আশা করি চেষ্টা ভাইয়া করব, আপনি। জি জি আমি ভাইয়া। চেষ্টা করব লিস্টেসিস, এলসিএস বা পিএলআইডি কমন টপিক জি যেগুলো। জি জি স্পাইনাল ভাইয়া। টিউমার, টিবি, টিবি তো আসলে এখন ফেয়ারলি কমন, টিউমার সবসময় থাকে না, এবার ছিল। আমি চেষ্টা করবো যে এগুলোর ব্যাপারে একটা সিরিজ করতে। জি জি ভাইয়া। জাফরি ভাই, লাস্ট ওয়ান। জি, সুশান্ত ভাই। হুম, লাস্টে যেটা বললেন যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর ক্ষেত্রে হুম, এই ধরনের একটা সিনারিও দেখলাম এবার আপনাদের রিটেনে আসছিল, হ্যাঁ হ্যাঁ কোন আসছিল। নিউরোলজিক্যাল লেভেল বা এরকম ভাবে আমরা মানে ডায়াগনোসিসটা আপনারা কিভাবে লিখছিলেন? ডায়াগনোসিস যদি আমরা বললাম যে যদি আপনার ক্লিনিক্যালি, যেমন আমাদের রিটেনে যেটা আসছিল যে ফল ফ্রম হাইটিসের পসিবল ইনজুরি কি কি, সেই ক্ষেত্রে তো যে আমরা ভাই ভাই যেভাবে বলি যে নিচ থেকে শুরু করে একদম ক্যালকুলিয়াস থেকে শুরু করে উপর পর্যন্ত। আপনার যদি
রিটেনের কোশ্চেন বা লং কেসের ইসে যদি চায় প্রভিশনাল ডায়াগনোসিস, আপনার ডেফিনিট লেভেল না বলাই ভালো। বললে আপনি মোস্ট প্রবাবলি লোয়ার ডরসাল বা আপার লাম্বার এইভাবে বলতে পারেন। বুঝতে পারছেন? আপনি এক্সরে এমআরআই দেখা ছাড়া আসলে টিউমার বা হচ্ছে ট্রমার ক্ষেত্রে লেভেল কমেন্ট করা রিস্কি, কিছু কিছু ক্ষেত্রে রিস্কি। এই ক্ষেত্রে তো আপনার প্যারামিটার কোনো দেওয়া ছিল না, জাস্ট একটা ফল ফ্রম হাইটের হিস্ট্রি ছিল, হুম তারপরে হচ্ছে আপনার ইনএবিলিটি টু ওয়াক বা বোথ লোয়ার লিম্ব উইকনেস ছিল। হুম সেই ক্ষেত্রে ভাই আমরা কি থোরাকোলাম্বার ইনজুরি বা এরকম কিছু থোরাকোলাম্বার ইনজুরি, হ্যাঁ থোরাকোলাম্বার ইনজুরি উইথ কর্ড কম্প্রেশন, এতটুকু আপনি লিখতে পারবেন। কর্ড কম্প্রেশন আপনি লিখতে পারবেন বা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট লিখতে পারবেন, কারণ তাকে তো বলে দিচ্ছে যে ইনএবিলিটি অথবা উইকনেস আছে। ওই ক্ষেত্রে আপনি তো এশিয়া গ্রেড কমপ্লিটলি বলতে পারবেন না, বাট এতটুকু বলতে পারবেন যে থোরাকোলাম্বার ফ্র্যাকচার উইথ কর্ড কম্প্রেশন। রিটেনের ক্ষেত্রে এতটুকু লেখা যাবে। জি ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, বিশেষ করে এক্সাম ওরিয়েন্টেড। আমরা তো আসলেই টেন্স, সামনে আমাদের পরীক্ষা, তো অনেক ভাইয়া কিছুই জানলাম আরেকটা ভাইয়া। বলতে এগুলো চাচ্ছিলাম আরো টাফ হচ্ছে। ভাইয়া, ক্লাসটা মনে হয় আরেকটু ডিটেলসে নিতে হলে ভালো হয়, বিশেষ করে এর পরবর্তী যে টপিকস গুলো নেবেন, পিএলআইডি, এলসিএল, স্পাইন টিবি, টিউমার, আচ্ছা ভাইয়া একটু ডিটেলসে আর একটু আগে, ধরেন 9টার দিকে শুরু করলাম, 9টা থেকে 11টা বা সাড়ে আচ্ছা 11টা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি ট্রাই করবো, কজ আজকে আসলে আমি ওটিতে ছিলাম, আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য জি, আমি সরি। আমি শুরু না না করতে ভাইয়া, এর জন্য সমস্যা 15-20 মিনিট দেরি হয়ে গেছে। ঠিক আছে কোনো ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। নেক্সট। ঠিক ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, আছে, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ জাফরি। থ্যাংক ইউ, ওকে।